আরপিও সংশোধনে বাড়বে ইসির ক্ষমতা। বিশ্লেষকদের সংশয় আইনি প্রয়োগ নিয়ে কোড অফ কন্ডাক্ট মানতে দলগুলোর প্রতি কঠোর হওয়ার পরামর্শ। সক্ষমতা শুধু ইলেকশন কমিশনের না, ইলেকশন কমিশনের সাথে জড়ে যারা ইলেকশন করবে তাদের কোথায় কে কিভাবে এই আচরণ বিধিমালার ভায়োলেশন করে এবং সেটা ধরে অ্যাকশনে যেতে হবে যাতে করে পরিবেশটা ভালো থাকে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে গণতন্ত্র, শঙ্কা রিজভী আহমেদের। কারো কথায় বন্ধ হবে না ভোট, বললেন অর্থ উপদেষ্টা। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ায় সম্মানসূচক ডিগ্রি গ্রহণ শেষে জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার। জাফলংয়ে চুরি হওয়া সাদা পাথর উদ্ধারে অভিযান ফিরিয়ে আনা হবে আগের জায়গায়, বলছেন কর্মকর্তারা। সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে যৌথ বাহিনী। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভোট ও প্রার্থিতা বাতিল, তফসিলের পর নির্বাচনী কর্মকর্তাদের বদলি এবং শাস্তির প্রস্তাবিত আইনে সক্ষমতা বাড়বে নির্বাচন কমিশনের। কিন্তু প্রস্তাবিত আইন কতটা বাস্তবায়ন করতে পারবে কমিশন? বিশেষজ্ঞরা বলছেন, আইন থাকলেও এর প্রয়োগ নির্ভর করবে সিইসি ও ইসির সদিচ্ছার উপর। প্রস্তাবিত আইনে একক প্রার্থীর আসনে না ভোটের সুপারিশের কারণে ডামি প্রার্থী ও কারচুপির সুযোগ তৈরি হতে পারে বলেও মত তাদের। লাভলি বিথির রিপোর্ট। নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও। নানা সময়ে পরিবর্তন এসেছে আইনটিতে। সবশেষ আওয়াল কমিশন আইন সংশোধন করে ইসির ক্ষমতা সংকুচিত করলে সমালোচনার মুখে পড়ে। ভোটের দিন অনিয়মের কারণে শুধু কেন্দ্রের ভোট বন্ধ করার বিধান চালু করেছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে গেছে সমীকরণ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ইসির সক্ষমতা বৃদ্ধির দাবি সামনে আসে। সে অনুযায়ী নাসিরুদ্দিন কমিশন আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। অনিয়ম হলে প্রয়োজনে নির্বাচনী এলাকার ভোট বাতিল, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরেও প্রার্থিতা বাতিল, তফসিলের পর কর্মকর্তাদের বদলির প্রস্তাব করেছে কমিশন। ক্ষমতা নিলে হবে না, সেটা তো কতটা বাস্তবায়ন করা যাবে সেই জায়গাটাতে আসলে মূল জায়গার সে প্রশ্নটা থেকে যায়। সক্ষমতা শুধু ইলেকশন কমিশনের না, ইলেকশন কমিশনের সাথে জড়ে যারা ইলেকশন করবে তাদের। ইলেকশন কমিশন, স্বরাষ্ট্র এবং মাঠ সব একসাথে বসে সিদ্ধান্তটা হতে, মানে ইলেকশন কমিশনের অনুপস্থিতিতে হবে এরকম হলে আবার এটা নিয়ে কথা উঠবে। আইনের যে নতুন ধারাগুলো, এগুলোর যথাযথ বাস্তবায়ন লাগবে। বাস্তবায়ন যদি ঠিকঠাক মতো হয় তাহলে আমরা হয়তো সুন্দর নির্বাচন দেখতে পাবো। খুব স্ট্রংলি মনিটরিং করা যে মাঠ পর্যায়ে যথাযথভাবে তাদের যে সিদ্ধান্তগুলো সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা। আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে একক প্রার্থী আসনে না ভোটের বিধানের সমালোচনা করছেন তারা। এটা করলে বরং নির্বাচনটাকে আরো পলিউটেড করবে, কারণ তখন ডামি ক্যান্ডিডেট চিন্তা করবে, ডামি ক্যান্ডিডেট চলে আসতে পারে। 5 জনকে আমার পছন্দ নাও হতে পারে, তখন আমি বিকল্প খুঁজবো যে না ভোট আছে কিনা, এবং হয়তো আমার 5 জন পছন্দ হলে আমি না ভোটে সিল মেরে দিয়ে চলে আসবো। তার মানে কি আমার একটা অধিকারকে ছিনিয়ে নেওয়া হলো, তখন ওখানে একটা কারসাজি হতে পারে। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই নির্বাচনে কোড অফ কন্ডাক্ট মানাতে দলগুলোর প্রতি কঠোর হওয়ার পরামর্শ ইসিকে। প্রয়োজন বোধে 300 আসনে 300টা মনিটরিং টিম গঠন করতে হবে, যে কোথায় কে কিভাবে এই আচরণ বিধিমালার ভায়োলেশন করে এবং সেটা ধরে অ্যাকশনে যেতে হবে যাতে করে পরিবেশটা ভালো থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বিগত 3 বিতর্কিত নির্বাচনের কারণে ভোটারদের আস্থায় আনা এখন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। ভোটাররা এখন ওই আস্থার জায়গাটাই নাই, নিরাপদ বোধ করতে হবে ভোটারদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন।
নবনির্বাচিত ড্যাব নেতৃবৃন্দকে নিয়ে সকালে রাজধানী জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডাক্তার জাহিদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, কেউ কেউ নির্বাচন হতে দিবে না বলে হুমকি দিচ্ছেন। এমন বক্তব্যের মধ্য দিয়ে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। বলেন, যারা ধমক দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা জনগণের কথা ভাবে না, একক গোষ্ঠীর আন্দোলনে নয়, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে চট্টগ্রামের চন্দনা এসে আমরা বিএনপি পরিবার আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে এক এনসিপি নেতা ঘোষণা দিয়েছেন। নির্বাচন নিয়ে এনসিপি নেতৃত্বের মুখে শেখ হাসিনার মতোই কর্তৃত্ববাদী কণ্ঠস্বর শোনা যাচ্ছে। জবাবদিহিতাবিহীন সরকার যত সময় থাকবে ততই নৈরাজ্যের প্রতিফলন ঘটবে। পরে এক যুবদল কর্মীর পরিবারকে অটোরিকশা ও 2 শিশু ও জুলাই যোদ্ধাকে তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। যারা শাসন ক্ষমতায় থাকবে তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। এটাই হচ্ছে সবচাইতে বড় আইন গণতন্ত্রের। কিন্তু সেইটা যদি প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয়, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? তাহলে সেই পরিস্থিতি তো ভয়ঙ্কর পরিস্থিতি। আগামী নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট থাকবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভালো একটি নির্বাচন দিতে চায় সরকার। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব সহায়তা দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। ডক্টর সালেউদ্দিন বলেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র বানাতে হবে। সর্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ কেন আসছে না সেটি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। জানান, সরকারি কর্মচারী, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি দেখা হবে। এই স্কিমে ভুল ত্রুটি থাকলে সেটি সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা যেটা আমরা কালোটা দুইটা জিনিস, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না। এখন তো একটা মোটামুটি একটু চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সেটা ঠিক করবে। আর পার হওয়ার ব্যাপারে এখন যথেষ্ট। জাফলংয়ে চুরি হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিলেটের সর্বস্তরের কর্মকর্তাদের সভায়। সিদ্ধান্তের পরপরই অভিযানে নেমেছে প্রশাসন। জেলা প্রশাসক জানান, বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় পাথর লুটপাট ঠেকাতে 5 দফা সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো হলো, জাফলং ইসিএ আর সাদা পাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের চেকপোস্টেও সার্বক্ষণিক দায়িত্বে থাকবে যৌথ বাহিনী। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ ক্রাশিং মেশিন বন্ধে অভিযান চলবে। অবিলম্বে পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সাফা, এই মুহূর্তে প্রশাসনের কি ধরনের তৎপরতা দেখছেন? কোনো অভিযান চলছে কিনা সে বিষয়েও জানতে চাই। হ্যাঁ, অভিযান একটি চলছে, চতুর্মাত্রিক একটি অভিযান চলছে। 5 আগস্টের পর থেকে বিগত এত লম্বা সময় ধরে যতগুলো পাথর লুট হয়ে গেছে সেই পাথরগুলো তারা চিন্তা করছেন এখন ব্যাপক অভিযান করে সেগুলো ফিরিয়ে আনবেন এবং সেগুলো আবারও এই নদীতে সেই পাথরগুলো ফেলবেন। তারই কিন্তু যে ফুটেজটা আপনি এখন দেখতে পাচ্ছেন সেটিই কিন্তু তা। এবার আসেন, আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে, যেই পরিমাণ পাথর আসলে লুট হয়ে গেছে এত মাসে, তা কি এই 1-2 রাতের অভিযানে
সেগুলো প্রতিস্থাপন করা সম্ভব কিনা। আপনি যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এই নৌকাটাতে কতটুকু পাথর এসেছে আপনি দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে মূলত আশেপাশের বিভিন্ন জায়গায় যেগুলো স্তূপ করে রাখা হয়েছিল, অর্থাৎ যেগুলো এখন এবং এই উদ্ধার কার্যক্রমের জন্য যৌথ বাহিনী সহ একটি বিশেষ মিটিং হয়েছে আজকে প্রশাসনের উচ্চ পর্যায়ে। সেই মিটিংয়ে 5 দফা সিদ্ধান্ত হয়েছে। আপনি জানেন যে আমাদের যমুনা টেলিভিশনের সিলেটের যিনি সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, তিনি 2014 সালের নভেম্বর থেকে এই ঘটনাটি তিনি ফলো করে এসেছেন, রিপোর্ট করেছেন, কিন্তু সেই অর্থে আসলে কোনো কাজ হয়নি। অনেক ধরনের রিপোর্ট হয়েছে, কিন্তু আসলে কাজ হয়নি। সবশেষ যখন পুরো জায়গাটা খালি হয়ে গেল, কোনো পাথরই আর নেই, তখনই কিন্তু প্রশাসনের টনক নড়েছে, 5 দফা সিদ্ধান্ত তারা নিয়েছে। আমাদের সঙ্গে রিপন আছেন, আমরা রিপনের কাছ থেকে জানতে চাইব। রিপন, আজকে যে সিদ্ধান্তটা হয়েছে, এই সিদ্ধান্তে কি কি বিষয়ে তারা গুরুত্ব দেওয়ার কথা বলছে, এবং আমরা যে স্পট পর্যন্ত আসলাম, এসে আসলে আমরা কি দেখতে পাচ্ছি? আসলে আজকে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা যদি আরও 6 মাস অথবা 8 মাস আগে, বিশেষ করে 5 আগস্টের পরে যে লুটপাটটা আমরা দেখেছি, বারবারই আমরা বলার চেষ্টা করেছি, প্রতিবেদনে দেখিয়েছি যে এইভাবে লুটপাট হচ্ছে, পাথরগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। সেই সময় এই সিদ্ধান্ত নেওয়ার যদি ব্যবস্থা হতো, তাহলে হয়তো আজকে এই একদম শুনশান এক ধ্বংসযজ্ঞ আমাদের দেখতে হতো না। তো শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অনেকটা হাস্যকর, কারণ আপনি জানেন এখান থেকে পাথরগুলো লুটপাট হওয়ার পর এই এলাকায় কত ঘনফুট পাথর আছে। আজকে তারা বলছেন 12,000 ঘনফুট পাথর তারা জব্দ করেছেন রাতের অভিযান করে। সেটা হয়তো বড়জোর 1 লাখ ঘনফুট পাথর এই এলাকায় পাওয়া যাবে, বাকি 1.5 কোটি ঘনফুট পাথর সেটা কিন্তু হাওয়া হয়ে গেছে। তো এখনকার যেটা চলছে সেটা আসলে আইওয়াস। এই যে সমালোচনাগুলো হচ্ছে, এই সমালোচনাগুলোকে ধামাচাপা দিতে, তারপরেও যেহেতু প্রশাসনের দায় আসছে, সেই জায়গাটায়, কারণ প্রশাসন চাইলে সেটা সম্ভব হতো। গত 2-3 দিন কিন্তু এখান থেকে লুটপাট হয়নি, কারণ কেন? আচ্ছা, মানুষের একটা বিষয় জানার অনেক আছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে কারা প্রভাবশালী, কারা এটা নিয়ন্ত্রণ করতেন, এবং এগুলো যেত কোন পথে, কোন দিক দিয়ে যেত, কেন এগুলো আটকানো যেত? এটা একদম পরিষ্কার। যেদিক দিয়ে যেত, যে আপনি জানেন যে এখানকার কোম্পানিগঞ্জ থানার পাশ দিয়েই রাস্তা, সেখান দিয়েই কিন্তু এই পাথরগুলো পরিবহন হচ্ছে, সেখানে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না। এই নদী পথে যাচ্ছে পাথর, সেখানে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না। মূলত এর পেছনে হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, তারাই মূল কারিগর এটার। আর যারা প্রভাবশালী হয়ে উঠেছেন 5 আগস্টের পরে, কারণ 5 আগস্টের পরে এইভাবে লুটপাট করতে তাদেরকে দেওয়া হয়নি, তারা 5 আগস্টের পরে প্রভাবশালী হয়েছেন। তারা যেটা করেছেন, বিভিন্ন জেলা থেকে এই শ্রমিকদেরকে নিয়ে এসে এখানে রেখেছেন। বিনিময়ে তারা যেটা করেছেন, যে 1 নৌকা পাথর তারা কিনতে 8,000 টাকা প্রয়োজন হতো, এই লুটের পাথর তারা কিনছেন মাত্র 2,000 টাকায়। সেটা কিনে কিন্তু তাদের ডাম্পিং জোনে রাখা হচ্ছে, পরদিনই এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই যে সময়টা, দীর্ঘ সময়টাতে জায়গাগুলোতে ধরে ধরে কি কোনো কাজ হচ্ছে প্রশাসনের? যারা এখন পর্যন্ত সেটা দেখছি না। আজকে একটি সিদ্ধান্ত হয়েছে, যারা এই লুটপাটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আসলে কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমি জানি না, কারণ এই যে শ্রমিকগুলো এখানে ছিল তারা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে চলে গেছে, এবং যারা পাথর কিনেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে পারেন তালিকা করে করে, এবং তাদের অন্য স্থানেও শহরের কাছাকাছি যে সকল মিল কারখানায় পাথর স্তূপ করে রাখা হয়েছে সেগুলো যদি জব্দ করা যায়, তাহলে হয়তো তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, ভবিষ্যতে আর এই ধরনের কাজ করতে আগ্রহী হবে না। রিপন, আপনাকে ধন্যবাদ। রাব্বি, এখানে যারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ধরেন এতটুকু লুট হয়েছে, কতটুকু আসলে প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে, 50% নাকি তারও কম? তারা কিন্তু আমাকে উত্তর দিয়েছেন তারও কম, অর্থাৎ 20 to 30% এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে, অথবা উদ্ধার করা সম্ভব, পসিবল। এর বাইরে বাকিগুলো কিন্তু উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়। সাফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 3 দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাত 10:45টার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা গত সোমবার কুয়ালালামপুরে যান। 3 দিনের সফরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন প্রফেসর ইউনূস। সই হয় 5টি সমঝোতা স্মারক।
এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি। সকালে কেবাংসান ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ ডিগ্রি প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তব্যে প্রধান উপদেষ্টা আবারও বলেন, 2024 সালের জুলাই আগস্টে যুব নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছে সরকার, যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়। বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব ছাত্রদের উপরেই বর্তাবে। অধৈর্য না হয়ে লেখাপড়ার দায়িত্ব পালন ও দেশ পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত করাই এখন তাদের বড় কাজ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার সন্ধ্যায় রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহানগরী কালচারাল ফোরামের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, ইতিহাসের প্রতিটি পর্যায়ে যখনই দেশের প্রয়োজন হয়েছে তখনই ছাত্ররা এগিয়ে এসেছে। ডক্টর মঈন বলেন, সামনের জাতীয় নির্বাচনে যারাই সরকার গঠন করবে তাদের উচিত হবে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিশ্চিত করা। পরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সনদ ও উপহার তুলে দেন ডক্টর মঈন খান। রাজধানীর মিরপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যুর মোটিভ উদ্ঘাটনে 2 জনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, কয়েকজন বন্ধু নির্যাতন চালিয়ে তাকে একটি ভবনের ছাদ থেকে পাশের ভবনের ছাদে ফেলে দিয়েছে। এ ঘটনাকে দুর্ঘটনা বলে দাবি করেছে যুবকের বন্ধু ও প্রত্যক্ষদর্শীরা। এ নিয়ে এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এই খাটে আমার বাবা এখন ঘুমাইবো, আমার বাবা এই খাটে ঘুমাইবো। 26 বছরের ছেলেকে হারিয়ে এভাবেই প্রলাপ বকছেন মৃত লিখনের মা। ছেলের মৃত্যুর পেছনে দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। আমার বাবারে তো ছিটছেই মারলো, আমার বাবার চোখ দুটা তো বাইরেও করলো, আমার বাবার তো কাটতে কুটতে সবই রেখে দিল। তা আমার বাবার বিচার করবেন না আপনারা? মঙ্গলবার দুপুরে মিরপুর 1-এর শাহালিবাগ এলাকার একটি 5তলা ভবন থেকে পাশের দোতলা ভবনে পড়ে যায় 26 বছর বয়সের লিখন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। এই ঘটনায় লিখনের বন্ধুদের দায়ী করেছে পরিবার। অভিযোগ অমানবিক নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়ার। আইয়া শুনি কারেন্টে ধরে না, আমার বাইরে নিয়ে গেছে গো, মাইরা লাইছে গো। দুতলা থেকে যদি দুতলা পরে মানুষ মরে কিনা এটা আমি আপনাকে জানতে চাই। ওইখান থেকে পড়লে ওনার হাত ভাঙবে, মাথা ফাটবে, পা ভাঙবে, মাজা ভাঙবে, বুঝলাম, কিন্তু ওনার মরার সম্ভাবনা খুবই কম। এদিকে এলাকাবাসীরা বলছেন, ছাদ থেকে নিচে নামতে যেয়েই পড়ে যায় লিখন। এতে ভবনের ছাদে রেলিংয়ে থাকা কাচে শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত হয়। এখান থেকে এই পাইপটা দিয়ে নামছিল, এই পাইপটা দিয়ে ওই মানে ওর ওজনটা রাখতে পারে না, এখান থেকে পড়ে গেছে। নামানোর টাইমে তার পার ইতেরটা সালুটে গেছে নকে, আর মাথা ফুলা ছিল, এই চোখের হিন্দে ফুলা ছিল। কোনো নেশার সাথে জড়িত নয়, আর যদি নেশাই করতো এলাকার অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার লইতো, অনেক দোকানদারের কাছ থেকে বাকি খাইতো, এসব কিছুই না। এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি জানান, তদন্তের স্বার্থে 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমরা এটা খতিয়ে দেখছি যে আমরা এই ঘটনা সংক্রান্ত 2 জনকে জিজ্ঞাসা করেছি যারা ভিকটিমের সাথে ছিল, আমাদেরকে জিজ্ঞাসা অব্যাহত আছে, আর অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখনের বন্ধুরা জানান, এক ছাদ থেকে অন্য ছাদে নামতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মারা যান লিখন। ওর দোকান থেকে বের হয়ে ওর এই বিল্ডিংটা বাইতে গেছে 2 জন, একজন নামতে পারছে আরেকজন নামতে পারে নাই। যে নামতে পারে নাই ওই পড়ে গেছে। ছাদে তো পানি আবার প্লাস শ্যাওলা আছে, ওইখান থেকে ও হয়তো পা পিছলা পড়ে গেছে, এটাই হইব। তদন্ত শেষে রহস্যজনক মৃত্যুর মোটিভ উদ্ঘাটনের দাবি এলাকাবাসীর। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রংপুরের চোর সন্দেহে গণপিটুনিতে দলিত সম্প্রদায় 2 জন নিহতের ঘটনায় 8 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে এই সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ সুপার আবু সাইম জানান, ঘটনার সময় তারাগঞ্জ থানা এবং পুলিশ লাইন্সের 2টি টিম সেখানে গিয়েছিল, তবে উত্তেজিত জনতার সংখ্যায় অনেক হওয়ায় তারা পরিস্থিতি সামাল দিতে পারেনি। এ বিষয়ে তাদের দায়িত্বে অবহেলা ছিল কিনা সেটা খতিয়ে দেখতে 2 জন এসআই ও 6 কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে
পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দিনব্যাপী ভুইগড় এলাকার 3টি কারখানায় চলে এই অভিযান। এ সময় 3টি পলিথিন কারখানাকে 4 লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ প্লাস্টিক, দানা ও পলিথিন। অভিযানে র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিনের বিষয়ে পরিবেশ উপদেষ্টা সবসময় সোচ্চার ছিলেন। এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান তিনি। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।